জবাব দিতে ইচ্ছুক নই। তেরামো দেখে মুখ কুচকে আসে নাফিয়া। সে লিখল, আমার সাথে ভালো ব্যবহার করছেন কেন? খারাপ ব্যবহার করা উচিত? আপনি তো এমন নন। আমি এমনই। মাত্রাতিরিক্ত ভাব নিচ্ছে যেন। কথাবার্তার ধরনে বেজায় পরিবর্তন। আগে চাচাতো, এখন রুক্ষ জবাব দিচ্ছে। নাফিয়া বলল, আমার প্রতি কি সহানুভূতি দেখানো হচ্ছে? যদি হয়েই থাকে এক্ষুনি বন্ধ করুন। তোমার কেন মনে হলো সেটা? মনে হচ্ছে আপনি আমার অকেজো হাতের কারণে আমায় দুর্বল ভাবছেন, তাই সহানুভূতি দেখাচ্ছেন। এক লাইন বেশি বোঝা মেয়েদের স্বভাব। এভাবে কথা বলছেন কেন? আপনাকে কি আমি চিমটি দিয়েছি? চিমটি দাওনি, জেরা করছো। নাফিয়ার বিরক্তির মাত্রা বাড়ছে। আরিফকে সবসময় তর্কতেই মানায়। বিরক্ত মুখে দেখে অভ্যস্ত। এখন মনে হচ্ছে সে অভিমান করে বসেছে। আপনি আগের মতো ঝগড়ুটে হয়ে যান। আপনাকে এই রূপে হুতুম প্যাঁচার মতো লাগে। অফিসে বসে মুখ ভার করে জবাব দিচ্ছিল আরিফ। হুতুম প্যাঁচা শুনে হাসলো, হৃদয় উঁচু করলো। কথাটা শুনে ফিরতি মেসেজ লিখল, কে ঝগড়া করে, আমি নাকি তুমি? আপনি করেন। মোটেও না। তোমার স্বভাব আমার ভালো কাজে বাগড়া দেয়া। যেদিন থেকে এ বাড়িতে এসেছি একটার পর একটা অঘটন ঘটিয়ে যাচ্ছ তুমি। সব কিছুর হিসাব আছে কিন্তু। আপনার হিসেব আপনিই রাখুন। আপনার মুখ দেখলেই তর্ক করতে ইচ্ছে হয় আমার। আচ্ছা, তাহলে সেটাই সই। মেনে নিলেন? হ্যাঁ, নিলাম। এত সহজে কি করে মানলেন? আরিফের ঠোঁটের হাসি চওড়া হয়, বলে, তোমার মাথায় কি ছিট আছে? আপনার মাথায় ছিট? আরিফের তরফ থেকে ছোট্ট জবাব আসে। আচ্ছা। প্রতিপক্ষ নত হয়ে যাচ্ছে। এবার তো যুদ্ধ জমবে না। নাফিয়া কোনোভাবেই মেনে নিতে পারছে না বিষয়টা। বারবার মনে হচ্ছে কিছু একটা পরিবর্তন ঘটেছে এখানে। অষ্টাদশী মন আঁচ করতে পেরেছে। কোনো জবাব না পেয়ে আরিফ লিখল, কিছু বলবে? হ্যাঁ, বলো। আমি চুরির দাম দেব। দিও। নাফিয়া নিজেকে দমাতে পারল না, বলে বসলো, উফ, আপনি তর্ক কেন করছেন? সবকিছু সহজে মেনে কেন নিচ্ছেন না? ভালো ভালো এভাবে ভালো লাগছে না আমার। মেসেজটি দিয়েও জিভ কাটলো নাফিয়া। আনসেন্ড করতে না করতে আরিফ দেখে ফেলেছে কি যেন লিখছে। সামনাসামনি ঝগড়া করতে ভালো লাগে, শত্রুর চোখে চোখ রেখে তর্ক করতে হয়। রাত 8টায় বারান্দায় থেকো, ঝগড়া করবো। আরিফ নিজে উপলব্ধি করতে পারছে তার মধ্যকার গোলমাল। তবে এই গোলমাল বড্ড অস্বচ্ছ, এলোমেলো হিসাব নিকাশ, কোনোভাবেই মিলছে না। হুটহাট ইচ্ছে হচ্ছে বদমেটাকে ঠাটিয়ে চড় দিতে, আবার ইচ্ছেরা পালায়, বলে থাকুক, সে তো নাজুক কলি, ছুঁয়ে দিলে যদি চড়ে যায়। অভ্যন্তরে চলমান গন্ডগোলকে পাত্তা দেওয়ার মতো সময় এখনো হয়ে ওঠেনি। বাড়ি ফেরার পথে কিছু খাবার কিনে নিল আরিফ। খাবার তার প্রথম ভালোবাসা। চকলেট, পেস্ট্রি, চিপস, কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা। রাত জেগে এগুলো সাবার করবে। ব্যাগে খুব সাবধানতার সাহায্যে ঢুকালো। মা দেখলে তার কপালে শনি রবি সোমমঙ্গল সব আছে। সন্ধ্যা 7টায় বাড়ি ফিরল আরিফ। এসেই গোসল সেরে মায়ের কাছে বসে বরাবরের মতো এসে রেগে আছেন। তার পছন্দের সিরিয়ালে শাশুড়ি তার বউকে জ্বালাচ্ছে, এটাই তার রাগের কারণ। আরিফ এক পা সোফায় তুলে হেলান দিয়ে বসলো, বলল, তুমি কেমন শাশুড়ি হবে? এই কুটনি মহিলার মতো নাকি ভালো? বাঁকা চোখে তাকালেন শিরিন বেগম, বললেন, আমার বউ আমার মেয়ের মতো হয়ে থাকলে আমি ভালো শাশুড়ি হব, ঝামেলা করলে আমিও ঝামেলা করব। ওহো, ভালো হিসেব। হঠাৎ জিজ্ঞেস করছিস কেন? কার পাল্লায় পড়েছিস? আরিফ যেন আকাশ থেকে পড়ল। কি কথার কি অর্থ বের করলো মা? বলল, আমি তো এমনিতেই জিজ্ঞেস করলাম। তুই কোনো খারাপ মতলব ছাড়া কথা বলিস না। আমার যেন ঘরের খবর বাহিরের মানুষের মুখে কিছু শুনতে না হয়, বলে দিলাম। ঘরের খবর ঘর থেকেই শুনবে। খুশি? শিরিন বেগম আবারও বাঁকা চোখে তাকান। চড়থাপ্পড় খাওয়ার আগে আরিফ নিরাপদে স্থান ত্যাগ করলো। পেস্ট্রি নিয়ে ব্যালকনির দিকে এগোয়। চামচ মুখে পুরে ফোন কানে নিল। কই, 8টা বাজে। বারান্দায় এসো, ঝগড়া করি। বয়ে মুখ গুজে থাকা নাফিয়া চরম বিরক্ত, বলল, মুড নেই, আমি পড়ছি। হার মানলে তাহলে? একদমই না, আমায় ডিস্টার্ব করবেন না, পড়ছি আমি। এত পড়ে কি হবে? দিন শেষে জামাইয়ের ঘরে গিয়ে বাচ্চা সামলানো লাগবে। কত নিচু মন মানসিকতা আপনার! ছি! কেন? নিজের বাচ্চা সামলানো কি খারাপ কাজ? লজ্জার কাজ? আমাদের মায়েরা আমাদের লালন পালন করেছেন, এটা কি কাজ নয়? নাফিয়া চুপসে গেল। আরিফের কণ্ঠ কেমন যেন রাগী শোনাচ্ছে। আরিফ আবারও বলল, সৃষ্টিকর্তা ঘর এবং বাহির দুটো জায়গা তৈরি করেছেন দুটো আলাদা মানুষের জন্য। পুরুষকে দায়িত্ব দিয়েছেন কঠোর কাজ করার জন্য, তাদের মন আর দেহ সেভাবেই তৈরি করেছেন। নারীদের বানিয়েছেন কোমল, ঘরের ভেতর সামলানোর জন্য। দুটো কাজে কোনো ভেদাভেদ আছে? উভয়ে সম্মিলিত পরিশ্রমে একটা সংসার হয়। আরিফ একটু থেমে আবারও বলল, যদি কোনো নারী কাজ করতে চায় সেটায় বাধা নেই, সম্পূর্ণ স্বাধীনতা আছে, কিন্তু ঘরের কাজকে ছোট করে দেখা অপরাধ। নাফিয়া কোনো জবাব দিল না। আরিফ জোর গলায় প্রশ্ন করল, কি বলেছি বুঝেছো?
নাফিয়া কি বলবে বুঝে উঠতে পারল না। লোকটা ভীষণ সিরিয়াস হয়ে গেছে। তার অর্থ সেটা ছিল না। আরিফের কণ্ঠের তেজে তার সমস্ত তেজ মিয়ে গেল। মিনমিনে কণ্ঠে বলল, সরি। আরিফ চমকে উঠল সরি শুনে। এই মুখে সরি শুনবে কখনো ভাবেনি। আচ্ছা, মেয়েটি ভয় পেল না তো? আরিফ দ্রুত বলল, বারান্দায় এসো, কথা আছে। নাফিয়া বই বন্ধ করে তপ্ত নিঃশ্বাস ফেলে। প্রত্যেকটা মানুষ জোর করে তাকে কথা মানিয়ে নেয়, সে কিছুতেই না করতে পারে না, শুধু ভেবে যায়। দাদির অবস্থান দেখে বারান্দার দিকে পা বাড়ালো। গিয়ে দেখলো আরিফ ব্যালকনিতে দাঁড়িয়ে কি যেন খাচ্ছে। নাফিয়াকে দেখে হাসলো কিছুটা। এরপর রেলিং এর উপর রাখা আরো একটা পেস্ট্রি নিয়ে ঝুঁকে এগিয়ে দিল। বলল, টেস্ট কেমন চেক করো। খাবো না। না ছাড়া আর কিছু শিখেছো জীবনে? না। আবার না, খাও। পেস্ট্রি নাফিয়ার ভীষণ পছন্দের। চকলেট পেস্ট্রি হলে তো কথাই নেই। এ তো সোনায় সোহাগা। কিছু বুঝতে দিল না আরিফকে। বারান্দায় থাকা সিঙ্গেল চেয়ারে পা ভাঁজ করে বসে খেতে শুরু করলো। আপনাকে গতকালকের খাবারের টাকা দিতে হবে, চুরির টাকা দিতে হবে, এখন আবার পেস্ট্রির টাকাও যোগ হলো। আর আইসক্রিমের টাকা সেদিন যে দিলাম? নাফিয়া কপালে হাত রাখলো। নিজেকে বিশাল ঋণী মনে হচ্ছে। আরিফ বলল, আরো কিছু যোগ করি? নাফিয়া হাত তুলে বলল, না না না, আমার কাছে টাকা নেই। আমি কি আপনার মতো চাকরি করি নাকি? বাচ্চাদের মতো করে কাদোস্বরে বলল নাফিয়া। বেশ মজা পাচ্ছে তাকে বিরক্ত করে। আরিফ কিছু না বলে ভেতরে চলে গেল। পিৎজা কোল্ড ড্রিঙ্কস এনে হাজির হলো। নাফিয়া গোল গোল চোখে চেয়ে বলল, আপনার মতো খাদক আমি কোথাও দেখিনি জানেন। এভাবে চলে দেশে আবার দুর্ভিক্ষ দেখা যাবে। তোমাকে কে না করেছে খেতে? তুমিও খাও। আমার পাকস্থলী জলহস্তির মতো না। আরিফ ডান পাশের ভ্রু উঁচু করে বলল। আমাকে জলহস্তি বলছো? নাফিয়া স্বীকার করলো। তৎক্ষণাৎ বলল, জি হ্যাঁ। বেয়াদব মেয়ে। সেম টু ইউ। আরিফ নিজের জন্য কিছু খাবার রেখে বাকিটা নাফিয়ার দিকে এগিয়ে দিল। বলল, নিয়ে যাও এগুলো, পড়বে আর খাবে, তাহলে এনার্জি আসবে। লাগবে না। আরিফ একটা ক্রিকেট বল হাতে নিল। বলল, আমি যা দিব কোনো কথা না বলে নিয়ে নেবে, না বললে এটা দিয়ে মাথা ফাটিয়ে ফেলবো। চোখ মুখ খিচে দৌড় লাগিয়েছে নাফি নিজের ঘরে। মা অথবা দাদি এসব দেখলে হাজারটা প্রশ্ন জুড়ে দিতেন। গিয়েই দরজা বন্ধ করলো। আনমনে বলে উঠল, লোকটার মতলব তো ভালো ঠেকছে না। রাত 12টা বাজলো। ঘড়ির কাঁটা ঠিক 12:00 এসে থেমেছে। নাফিয়ার চোখে ঘুম নেই। ঠোঁট কামড়ে হেসে উঠল সে জানে এখনই সময় বালিশের নিচে থাকা বকশিস কুড়িয়ে নেবার। করলো তাই। প্রতি বছর এভাবেই সুন্দর খামে কচকচে নোটের বকশিস তাকে দেওয়া হয়। রাত জাগতে পারেন না রেশমা বেগম এবং সিদ্দিক সাহেব, হাই প্রেশারের রোগী উভয়ে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী রাত 10টার মধ্যে ঘুমাতে হয়। বিগত দিন মেয়ের ব্লাউজ সেলাই করতে গিয়ে ঘুমাননি রেশমা বেগম। আজ কিছুটা অসুস্থ, কিন্তু মেয়েকে উপহার দিতে ভুলেননি। বালিশের নিচে খাম থেকে দুটো 500 টাকার নোট বেরোলো। টাকাগুলো দেখে খুশি হবার আগেই ফোনে টুং করে আওয়াজ এলো। এই সময় তাকে কে মেসেজ করতে পারে? নিশ্চয়ই সাদিফা জোহান। শুভ জন্মদিন বৈরিতা। ভুল প্রমাণিত হলো নাফিয়া। তার প্রিয় প্রতিবেশী ভাই দয়না। অপ্রিয় প্রতিবেশীর তরফ থেকে এসেছে বার্তা। বার্তা নয়, শুভেচ্ছা। নাফিয়ার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। এভাবে কেউ কখনো তাকে উইশ করেনি। আরিফের কাছ থেকে তা মোটেও আশা করেনি। ধন্যবাদ। কিন্তু আপনি কি করে জানলেন? আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে এসব জানা বড় কোনো ব্যাপার নয়। ও। লম্বা উত্তর দিল নাফিয়া। হিসেব মিলাই চলো। কিসের হিসেব? তোমাকে এই পর্যন্ত যত আইসক্রিম, চকোলেট, পিৎজা, পেস্ট্রি খাইয়েছি আর চুড়ি কিনে দিয়েছি, সেসব তোমার জন্মদিনের উপহার হিসেবে কাটাকাটি করে নাও। টাকা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই। আমার জন্মদিন এলে তুমি আমায় কিছু দিও। নাফিয়া উত্তর দিল না। হিসেব বুঝতে সময় নিচ্ছে। আরিফ পুনরায় মেসেজ দিল। হিসেব মাথায় ঢুকলো মাথা মোটা মেয়ে? হুম। কাল ভার্সিটি আছে? হ্যাঁ আছে। কেন? গলির মোড়ে থাকবো সকাল 10টায়। নাফিয়া চটজলদি মিথ্যে জবাব দিল। না না, ক্লাস নেই কালকে। মিথ্যুক। সত্যি বলছি। বিশ্বাস করি না। না করুন, আমার কি? আরিফের কাছ থেকে ফিরতি কোনো জবাব আসেনি। নাফিয়া অবাক হলো, জবাব দিল না কেন? অথচ সে চাইছিল কিছু একটা জবাব আসুক। অনেকটা সময় অতিবাহিত করে আরিফ কল করলো। নাফিয়া কিছু সময় পর রিসিভ করে। অন্য পাশ থেকে আরিফের গুরু গম্ভীর স্বর শোনা যায়। তোমার কি সত্যি বিয়ে ঠিক হয়ে গেছে? এই প্রশ্নের জবাব কি দিবে? আরিফের কণ্ঠের ভারে থতমত খেয়ে গেছে। কিরকম যেন শোনাচ্ছে আওয়াজটা। নাফিয়া চুপ করে রইল। অথচ উত্তর অতি সহজ সোজা, কিন্তু জবাব দিচ্ছে না। আরিফ আবারও রাশভারী কণ্ঠে জানতে চায়, কিছু জিজ্ঞেস করেছি আমি? এত সময় কেন লাগছে জবাব দিতে? বোবা তুমি? ভরকে গেল নাফিয়া। দ্রুত জবাব দিল, না, বিয়ে ঠিক হয়নি, মা ওদের ভাগিয়ে দিয়েছে। ফোনের অপর প্রান্ত থেকে ফোঁস করে নিঃশ্বাস ফেলার আওয়াজ পাওয়া গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছে যেন। আরিফ জবাবে বলল, ঘুমাও। বিচিত্র অনুভবের সাগরে ভাসছে। ভাসতে ভাসতে কোন কূলে গিয়ে ঠেকবে জানা নেই, নাকি ভাসমান রয়ে যাবে। আকস্মিক দৃষ্টিভঙ্গির এরূপ পরিবর্তন কেন? সহানুভূতি, মায়া,
নাকি অন্য কিছু এর নাম। আরিফ দোটানায় ভুগতে শুরু করেছে। আগে কখনো এমন স্তব্ধতা কোনো রাতে তার মধ্যে বিরাজ করেনি। সে তো গভীর নিদ্রায় মত্ত থাকতো, নিশ্চিন্তে নির্বিঘ্নে। ঘুমের ব্যাঘাত ঘটল। বিগত দুটো রাত্রির প্রহরে নিদ্রা উবে যায়। কি যেন ভাবে, সবটা এলোমেলো, অপ্রিয় মানুষের ছবি দেখে খুঁটিয়ে খুঁটিয়ে। কখনো বিরক্তের লাগে, আবার কখনো ভালো। রাত পার হয় ঘন ঘন ফেলা দীর্ঘশ্বাসে। কাল আবার দেখা হবে, আবারও নতুনভাবে তর্ক হবে, নতুন পোশাকে, নতুন রূপে। আরিফ পুনরায় সেই দিনে স্মৃতিচারণ ঘটাবে। রাতে স্থির থাকতে পারবে না, এসবের সঠিক কোনো জবাবও পাবে না। ছবিটা 4-5 বার দেখে ফোন পাশে রেখে চোখ বুঝলো, নিজের উদ্দেশ্যেই বলে উঠল। ভালো লাগে না। চোখে লেগে আসতেই স্বপ্নে এলো নাফিয়া। আরিফ সেখানে অর্ধঘুমে পাশে বসলো। আচমকায় চুলের গভীরে হাত ডুবিয়ে বিলি কেটে দিতে শুরু করলো, কিন্তু কিছু বলল না। আরিফ এই নীরবতাকে মেনে না নিতে পেরে মৃদু গলায় ডেকে বলল। কথা বলো। নাফিয়া শান্ত সুরে শুধায়। কি বলবো? তোমার যা ইচ্ছে। কোনো ইচ্ছে নেই। তুমি আমার চুলে ভিলি কেটে দিচ্ছ যে? আপাতত এটাই ইচ্ছে। এই তো বললে কোনো ইচ্ছে নেই। হুট করেই উদয় হলো। আবেশে চোখ বুজে আরিফ লম্বা নিঃশ্বাস ফেলে নিভু নিভু স্বরে বলে। তবে এই ইচ্ছেটা আমার ভীষণ ভালো লাগছে। হুট করে নাফিয়ার কোলে মাথা রাখলো আরিফ। এটা তার অবচেতন মনের ইচ্ছে। মনে হুট করেই চাইলো, আর সেটার পূর্ণতা দিল সঙ্গে সঙ্গে। নাফিয়া কিছুই বলেনি, বরং হালকা কোকড়ানো চুলগুলো টেনে দিচ্ছে। আরিফ জানে এটা স্বপ্ন, এখানে যা হচ্ছে সবটাই কল্পনা। নাফিয়ার অনুভূতিহীন হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, প্রশ্ন করে গভীর কণ্ঠে। তুমি কি এই হাতে আমার স্পর্শ অনুভব করতে পারছো? নাফিয়া সরাসরি জবাব দেয় না। আরিফ নাফিয়ার হাতটা টেনে নিজের গালে রাখলো, প্রশ্ন করলো। এবার? না। আরিফ হতাশ হয়ে যায়। ইচ্ছে দ্বিগুণ হলো। এবার হাত টেনে রাখলো বুকের বাঁ পাশে, শীতল কণ্ঠে শুধায়। এখন? নাফিয়া দুদিকে মাথা দোলালো, ছোট্ট করে বলে। আহা। হৃৎপিণ্ডের গতিটুকু অবধি শুনলো না, বুঝলো না, উপলব্ধি করলো না। অসহায় লাগলো আরিফের। কাছে বসে তার অগোছালো অনুভূতিগুলো বুঝাতে পারছে না। ইচ্ছেগুলো দ্বিগুণ থেকে 3 গুণ হয়। হাতের তালুতে রুক্ষ ঠোঁটের ছোঁয়া দিল, ফের বলল। এবারও পারছো না নিশ্চয়ই? নাফিয়া অনুভব করতে পারেনি, তবে দেখেছে। দৃষ্টি হয়ে হৃদয় অবধি গেল ছোঁয়াটুকু। কেমন যেন লাগলো তার। হুট করে উঠে গেল মেয়েটি। আরিফের মাথা বিছানায় পড়ে গেল। উঠে বসে আরিফ। নাফিয়া বলল। আজ আসি। আরিফ ব্যাকুল গলায় শুধায়। কার আসবে? আপনি এমন অদ্ভুত ব্যবহার না করলে আসবো। আমি নিজের উপর নিয়ন্ত্রণ না রাখতে পারলে কি করব? দমিয়ে নিবেন নিজেকে। কখন সকাল হয়েছে তার হদিস নেই, কিন্তু যান্ত্রিক অ্যালার্মটা তার সময় মতো বাজতে ভুল করলো না। ঠিক 9টায় বেজে ওঠে। আরিফ লালাপ চোখ জোড়া খুলে তাকায়। সুন্দর স্বপ্নের সমাপ্তি ঘটে এতেই। আরিফ উঠে বসে চুল খামচে ধরল। এসব স্বপ্ন দাঁ দেখলেই নয় বেশি বেশি এগিয়ে গেছে কল্পনার মাঝে। গোসল নাস্তা সেরে বেরিয়েছে বাইক নিয়ে। গলির মোড়ে গিয়ে দাঁড়িয়েছে। নাফিয়া কি আসবে, এই প্রশ্ন মনে আসতে না আসতেই দূর হতে দেখলেও সবুজ রঙের কুর্তি পরে এগিয়ে আসছে নাফিয়া। স্বপ্নে ঠিক এই রংটাই দেখেছিল সে। নাফিয়া এড়িয়ে যেতে লাগলো আরিফকে। আরিফ বাইক সামনে টেনে বলল। ঢং করবে না, বাইকে ওঠো। নাফিয়া শুনলো না, যেন কেউ কিছু বলেইনি। হেঁটে যেতে লাগলো। আরিফের কপালে ভাঁজ পড়ে বিরক্তিতে। বাইক এনে দাঁড় করালো নাফিয়ার সামনে। পথ আটকে বলল। এতক্ষণ যাবত অপেক্ষা করছি, ভালো লাগে না? আপনাকে কি আমি বলেছি অপেক্ষা করতে? আরিফ ধমকে সুরে বলল। বাইকে ওঠো। আপনি এমন কেন করছেন বলুন তো? ভালো লাগে না আমার এমন জোর জবরদস্তি। আরিফ নাফিয়ার দিকে তাকালো। হুট করে মনে পড়লো স্বপ্নটার কথা। নির্লজ্জের মতো চুমু খেয়ে তার হাতে। এটা যদি নাফি জেনে যায়। দেহে অদ্ভুত শিরশির অনুভূত হলো। তেজি চোখে চেয়ে আছে নাফিয়া। আজ সম্পূর্ণ বিরক্তি প্রকাশ করেছে আরিফ। ঝড় নিঃশ্বাস ফেলে দাঁড়িয়ে রইল। এটা রাস্তা, আর কিছুই বলবো না, বাকিটা বুঝে নাও। জোর কাটাচ্ছেন কেন বলুন তো? আরিফ বাইক স্টার্ট দিয়ে বলল। আমার ইচ্ছা। নাফিয়া হার মেনেছে, উঠে বসলো বাইকে। আরিফ আলগোছে মুচকি হাসে। নাফিয়া পিছন থেকে বলল। আজই শেষ। শুরু। আপনি একটা খারাপ মানুষ। ভালো। উফ। নাফিয়ার কথার গুরুত্ব না দিয়ে বাইক চলতে শুরু করলো। মাঝ রাস্তায় গিয়ে প্রশ্ন করলো আরিফ। বাইকের ভয় কেটেছে তোমার? একটু একটু। পুরো কেটে যাবে আমার সাথে প্রতিদিন যাতায়াত করলে। নাফিয়া কিয়ৎক্ষণ চুপ রইল। আরিফের চোখ কখনো সামনে কখনো লুকিং গ্লাসে। দৃষ্টি আবার নাফিয়ার দৃষ্টিগোচর হয়েছে খুব ভালোভাবে। মেয়েদের মধ্যে ভিন্ন রকম শক্তি থাকে, তার দৃষ্টি পরীক্ষা করতে জানে কোন দৃষ্টি কেমন। আরিফের দৃষ্টি তার আচরণের চেয়ে বিপরীত দেখালো। নাফিয়া প্রশ্ন করে বসলো। আমার দিকে তাকাচ্ছেন কেন বারবার? আরিফ বিব্রত বোধ করে, কিন্তু বুঝতে দিল না। নাফিয়াকে বলল। আমার তো বয়ে গেছে তোমাকে দেখবো। আমি লুকিং গ্লাসে পেছনে গাড়িগুলো দেখছিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম মানে তেরা চোখে আমার দিকেই দেখছেন আপনি। তুমি কি আসমান ভেদ করে নেমে আসা পড়ি? পরি হবার শখ নেই আমার।
হতেও পারবে না। নাফিয়া ভেঙচি কাটলো লুকিং গ্লাসের দিকে চেয়ে। আরিফ লক্ষ্য করেছে বিষয়টা, কিছু বলেনি। সে তো সত্যি নাফিয়াকে দেখছিল খোলা আকাশের নিচে মিথ্যে কথা বলে নিজের ইমেজ পরিষ্কার করতে। ক্যাম্পাসে এসে পৌঁছে গেল ঠিক সময়ে। আরিফ কিছু বলতে যাওয়ার পূর্বেই নাফিয়া হাত তুলে থামিয়ে দিল তাকে, বলল, জানি কি বলবেন, আমি যেন ক্যাম্পাস ছুটির পর আপনার সাথে যাই, তাই তো? আরিফ হেসে ফেলে, বলে, হ্যাঁ। আপনার অফিসে সন্ধ্যা হয়, শেষ হয়, আর আমার ক্লাস বিকেলে, সেই হিসেব করে এসেছেন বাসা থেকে? জি, করে এসেছি। লাঞ্চ ব্রেকে বেরোবো। ও মা, আপনি আমাকে নিয়ে আবার বাড়ি যাবেন, সেখান থেকে আবার অফিস, আবার সন্ধ্যায় বাড়ি আসবেন, এটা কেমন হলো? তোমাকে মাথামোটা আমি কেন ডাকি জানো? কেন? মুখ কুচকে প্রশ্ন করে নাফিয়া। আজকে কি বার? কি জানি না তো। আজ বৃহস্পতিবার, বলদ মেয়ে, হাফ ডে আমার। নাফিয়া ঠোঁট গোল করে বলল। ও, যাও এবার। নাফিয়া চলে গেল। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন বোধ করলো না। প্রতিদিন পিক অ্যান্ড ড্রপ সার্ভিস নিজ ইচ্ছায় দিচ্ছে, এতে আবার ধন্যবাদ দেওয়ার কি হলো? আরিফ তার যাওয়ার পানে চেয়ে আছে। দরজা ভেদ করে একেবারে বিলীন না হওয়া অব্দি চেয়েছিল। স্বপ্নটা আবারও মস্তিষ্কে হানা দিল। ঠোঁট চেপে নিল আরিফ। লম্বা নিঃশ্বাস ফেলে বাইক স্টার্ট করে। দাদি ব্যাগপত্র গুছিয়েছেন। বাবার সাথে তুমুল ঝগড়া বেঁধেছে আজ। সে কেঁদে কেটে নাজেহাল অবস্থা, থাকবেনই না কিছুতে। সিদ্দিক সাহেব খুব সাবলীলভাবে বলেছিলেন মাকে কিছুদিন গ্রামে গিয়ে থেকে আসার জন্য, তিনিও সাথে যাবেন বলেছিলেন। সেই কথার ভুলভাল অর্থ দাঁড় করেছেন জমিলা বেগম। এই রাতে ব্যাগ গুছিয়ে হাজির, কান্না করে চলেছেন। বলছেন, আমার পোলার আমার নাই, বউয়ের গুলাম হইয়া গেছে। আমার মতো বুড়িরে ঘর থেকে বাইর কইরা দিতেছে। এই ফুলা জন্ম দিলাম আমি, সি সি ধিক্কার। রেশমা বেগম এগিয়ে এসে বললেন, আম্মা, নাফির বাবা আপনাকে একেবারেই জন্য যেতে পারেনি। জসিম চাচা অসুস্থ, আপনাকে দেখতে চাইছেন, তাই আর কি। হ হ, আমি সব বুঝি। আমি কি তোমার মায়ের খারাপ চাই? বিয়ে দিতে চাইছি বললা মিথ্যা কইয়া আমারে আমার পোলার কাছে খারাপ বানাইলা। আমি থাকুম না এইদিকে, সামনে কোনো বৃদ্ধাশ্রম থাকলে ওদিকে চইলে যাইমু। আপনার কোথাও যাওয়া লাগবে না আম্মা, আমাদের সাথেই থাকুন। আঁচল দিয়ে মুখ মুছে জমিলা বেগম বললেন, তুই ওই লির সব নষ্টের গুড়া। আমার পোলারে জাদুটনা কইরা নিজের বসে রাখছস। এখন আমার পোলা আমারে দেখতে পারে না। সিদ্দিক সাহেব পেছনে হাত বেঁধে গম্ভীর মুখে দাঁড়িয়েছেন। মায়ের কান্নাকাটি দেখছেন, অথচ একটা কথা বলছেন না। রেশমা বেগম তার দিকে এগিয়ে গেলেন। তিনি রেশমা বেগমকে থামিয়ে দেন, বললেন, আম্মা, আপনি গ্রামে যাবেন? আমিও যাব আপনার সাথে। জসিম চাচাকে দেখে এক সপ্তাহে ফিরে আসব। এটা আপনার বাড়ি, কেউ আপনাকে বের করে দিচ্ছে না। চুপ থাক তুই সিদ্দিক, তোর আসল রূপ আমি দেখা ফেলছি। আমারে যাইতে দে। সিদ্দিক সাহেবের ভাবমূর্তিতে কোনো পরিবর্তন আসেনি, বরং তিনি একইভাবে আছেন। শান্ত গলায় বললেন, ঘরে গিয়ে বিশ্রাম করুন। চেঁচামেচি থামলো না জমিলা বেগমে। সে বসে রইলেন ব্যাগ নিয়ে দরজার দ্বারে। তখনই কলিং বেল বাজে। সিদ্দিক সাহেব এগিয়ে গেলেন। দরজা খুলে দেখলেন আরিফ, সাদিফ আর জোহানদারি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, ছাদের চাবি দেওয়া যাবে? আসলে আজ নাফির জন্মদিন, আমরা ছাদে বারবিকিউ করব। দেখুন আরিফ ভাই কেকও এনেছে তার জন্য। বলেই জিভ কাটলো জোহান। আরিফ বারণ করেছিল এটা বলতে। নিজের ভুল উপলব্ধি করতে না করতে শব্দহীন ঘুষি পড়েছে জোহানের পিঠে। আরিফ বোকা হেসে দাঁড়িয়েছে। সিদ্দিক সাহেব হাসলেন। ঘর থেকে চাবি এনে এগিয়ে দিয়ে বললেন, এই নাও, বেশি রাত করো না। জি আঙ্কেল। আঙ্কেল, আপনারাও আসুন। না না, বাচ্চাদের মধ্যে আমরা কি করব? আমি নাফিকে পাঠাচ্ছি। আর খেয়াল রেখো, আজকের দিন যেন আমার মেয়ের মন খারাপ না হয়। এটা আরিফ ভাইকে বোঝান, উনি শুধু ঝগড়া করে নাফিয়াপুর সাথে। পরপর আরো একটা কিল পড়লো পিঠে। হাড্ডি বোধহয় দু একটা ভেঙে গেছে। চ্যাপটা মুখ নিয়ে ছাদে চলে গেল তারা তিনজনই। নাফিয়া জানে ছাদে কি হচ্ছে। টুকটাক হাঁটাহাঁটির আওয়াজ পাচ্ছে। বাবা মাত্র বলেছে জোহান সাদিফ তাকে ডেকেছে ছাদে। সিদ্দিক সাহেবদের পরিবারের সাথে সাদিফ জোহানের পরিবারের সম্পর্ক খুব ভালো। এরা তিনজন একই সাথে বেড়ে উঠেছে, তাই মেয়ের ব্যাপারে এই দুইজনকেই বিশ্বাস করেন একমাত্র। আরিফের মধ্যে খারাপ কিছু দেখেননি তারা। প্রয়োজন হলে দেখে আসবেন, এই চিন্তায় মেয়েকে পাঠালেন উপরে। নাফি ছাদে পা রাখতেই দেখলো আগুন জ্বালানোর জন্য তোড়জোড় চলছে। মধ্যে আরিফ জোহানের মাথায় চাপড় দিয়ে নিজে দায়িত্ব নিল। বলল, তোমার দ্বারা কিচ্ছু সম্ভব না। নাফিয়া এগিয়ে গেল, জিজ্ঞাসা করলো। কি হচ্ছে এখানে? আরিফ ঘুরে তাকায়, মুখে আসন্ন হাসিটা গিলে ফেললো। বলল, চোখ নেই নাকি? দেখছো না আগুন জ্বালাচ্ছি? সেটা তো দেখছি, কিন্তু কি উপলক্ষে? তোমার বিয়ে, সেই উপলক্ষে।
নাফি ঠোঁট কামড়ে হাসলো, দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায়। বলল, তা আমার বর কোথায়, তাকে ডাকুন। সাদিব জোহান হাসছে। আরিফ বাংলার পাঁচের মতো মুখ করে তাকায়, ফের নিজের কাজে মনোযোগী হলো। বলল, তোমাদের ছাদে জিন আছে শুনেছি, তার সাথেই তোমার বিয়ের আয়োজন হচ্ছে। জিন হলেও চলবে আমার। তুমি বিয়ের জন্য উতলা হলে কেন নাফি আপু? 18 পেরোলাম, এখনই বয়স বিয়ের। অতঃপর আগুন জ্বালাতে সক্ষম হলো। এই আগুনের সাথে সাথে নাফিয়ার কথায় গায়ে আগুন ধরেছে। আরিফ হাত ঝাড়া দিয়ে এগিয়ে গেল নাফিয়ার দিকে। বলল, খুব শখ না বিয়ে করার? হ্যাঁ। কাটকাট জবাব দিল নাফিয়া, চোখে মুখে কোনো ভয় নেই, বিয়ে নিয়ে কোনো সংকোচ নেই। হ্যাঁ বোধক উত্তর শুনে মুখ শক্ত করেই সরে গেল। আরিফ বিরক্ত হচ্ছে, কার জন্য এসব আয়োজন করলো? সে তো অন্য কাউকে এক লাফে বিয়ে করতে রাজি। আরিফ চেয়ারে গিয়ে বসতে চাইলেই নাফি দৌড় লাগালো। আরিফের আগে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে, বলে, আপনি মাটিতে বসুন। সর এখান থেকে, বসবো আমি। না হবে না, আজ আমার জন্মদিন, আমি স্পেশাল ট্রিটমেন্ট পাবো। এমন মারবো একেবারে হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে। এই আপনার সাহস তো কম নয়, আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাকেই হুমকি দিচ্ছেন। ছাদ থেকে ফেলে দেবো একদম, নিজের বাড়ি বেলকনিতে পঙ্গু হয়ে পড়ে থাকবেন। নাফির বাচ্চা। ছি ছি, কি বলেন এইসব? আমার বিয়েই হলো না, আবার বাচ্চা আসবে কি করে? নাফিয়ার এই রূপটি আগে চোখে পড়েনি, সুযোগ হয়নি দেখার। খিলখিল করে হেসে উল্টোপাল্টা বকে যাচ্ছে, সামান্য লজ্জাটুকু পাচ্ছে না। আরিফ কোমরে দুহাত রেখে কটমট করে চেয়ে রইল তার দিকে। বিনিময়ে দাঁত দেখানো পৈশাচিক হাসি পেয়েছে নাফিয়ার তরফ থেকে। আমি তোমার দাদিকে এই বিষয়টা জানিয়ে আসি। নাতনি বড় হয়েছে, বিয়ে করতে চায়, আবার বাচ্চাও চায়। কোনো অঘটন ঘটানোর আগে তোমার বিয়ে দেয়া দরকার। আরিফ মিছি এগিয়ে গেল সিঁড়ি ঘরের দিকে। নাফিয়ার চক্ষু যুগল বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়। দৌড়ে গিয়ে কোনো উপায় না পেয়ে পেছনে আরিফের টি শার্ট টেনে ধরলো, আকুতি জানিয়ে বলল, দাদিকে বলবেন না প্লিজ, আমি দুষ্টুমি করছিলাম। আরিফ ঠোঁট টিপে হাসে। নাফিয়াকেও আবারও ভরকে দিতে একেবারে কাছে এসে দাঁড়ালো। নাফিয়া পিছনে হটে গেল, চোখ নামায় সঙ্গে সঙ্গে। আরিফের অনিয়ন্ত্রিত ইচ্ছে আর চঞ্চল হাত নাফিয়ার গাল টিপে দেয়, বলে, এখন বিয়ে আর বাচ্চা কাচ্চা নিয়ে ভাববার বয়স না, তবে হ্যাঁ, নতুন প্রেমে মজবার বয়স হয়েছে ঠিকই। নাফিয়া মুখ তুলে জবাব দেয়, প্রেম ভালো না। কে বলেছে তোমাকে? সবাই বলে, নয়তো বাবা মায়েরা কেন ছেলে মেয়েদের প্রেম ভালোবাসা থেকে দূরে রাখতে চায়? কেন বাজে চোখে দেখে সবাই? পয়েন্ট দেখেছেন, তাই বললাম প্রেম ভালো না। যদি ভুলে ভালে প্রেমে পড়ে যাও? তাহলে বিয়ে করে ফেলবো। কাকে? যার প্রেমে পড়বো তাকে। নাফিয়ার কণ্ঠ স্পষ্ট, সোজাসাপটা উত্তর দিচ্ছে সাহসী নারীর মতোই। আরিফ ঠোঁট কামড়ে হেসে বলে, তাহলে প্রেম আগে নাকি বিয়ে? সেটা আমি কি করে বলবো? আইডিয়া করতেই পারো। আপনি কেন জানতে চাইছেন? আরিফ ঝড়ের বেগে নিঃশ্বাস ফেলে ঝাপটা এসে পড়ল নাফিয়ার মুখে। হুট করেই কেঁপে উঠল সে। এভাবে কেউ নিঃশ্বাস ফেলে মুখ কুচকে দাঁড়িয়ে রইল নাফিয়া। আরিফ তার মাথায় গাঁটটা মেরে বলল, প্রেম আগে, তারপর বিয়ে, তারপর বাকিটা বুঝে নাও। ধোয়া উঠছে ছাদ জুড়ে। নাফিয়া গালে হাত রেখে দেখছে আরিফকে, তাকে নয়, তার কাজ করার নিপুণ হাত জোড়াকে। মুরগির মাংস ভালোভাবে ধুয়ে কেটে ম্যারিনেট করলো, এরপর সেগুলো কয়লার উপর দিল স্টিকের সাহায্যে। ধোয়ায় কাশতে কাশতে নাজেহাল অবস্থা, চোখ লাল হয়ে গেছে আরিফের। মশলা মাখা হাত ভালোভাবে ধুয়ে সরে গেল সেখান থেকে। হাঁচি দিয়ে যাচ্ছে একের পর এক। হাঁচি দিতে দিতে নাফিয়ার পাশে রেলিংয়ের সাথে ঘেঁষে দাঁড়ায়। নাফিয়ার মায়া হলো। আপনাকে রুমাল এনে দিব? নাফিয়ার এমন কথায় কিছুটা চমকে গেল আরিফ। নাক টানতে টানতে বলল, হুট করে দরদ দেখাচ্ছ, মতলব কি? মতলব টতলব নেই কোনো, আমার জন্যই তো এইসব আয়োজন। এত কষ্ট করছেন, বিনিময়ে আমি তো একটু দয়া দেখাতেই পারি। জীবন ধন্য আমার। এবার যান গিয়ে রুমাল ভিজিয়ে আনেন। নাফিয়া কথা শুনল, দৌড়ে গেল নিচে। নিজের রুমালটা আজই ধুয়ে রেখেছিল, দিবে কি দিবে না ভাবতে ভাবতে সিদ্ধান্ত এলো দিয়েই দিক। সে অন্য আরেকটা নিবে। রুমাল ভিজিয়ে ছাদে ফিরে আসে। ততক্ষণে সাদিব জোহানের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, প্রথম পিসটা কার পেটে যাবে সেটা নিয়ে। নাফিয়া আরিফের দিকে খেয়াল না দিয়ে রুমাল এগিয়ে দেয়। দুই ভাই ঝগড়ার দিকে তার বেশি মনোযোগ। জোহান বলছে, টেস্ট কেমন হয়েছে সেটা দেখি, যদি কাঁচা রয়ে যায়। সেটা তোর দেখা লাগবে কেন? আমি দেখছি, আমাকে দে। দুজনের মধ্যে তুমুল বিতর্ক। মধ্যে আরিফ গেল, হাত দিয়ে একটা চিকেন স্লাইস তুলে নিল, দুজনের চক্ষু আড়াল করে। নাফিয়ার দিকে এগিয়ে এসে বলল, হা করো। হ্যাঁ। হ্যাঁ না হা। আরিফ নাফিয়ার মুখের সামনে তুলে ধরল। আপনা আপনি ঠোঁট ফাঁকা হয়ে যায় নাফিয়ার। টুক করে চিকেন মুখে পুড়ে দিয়ে আরিফ সরে যায়, বলে, যার টেস্ট করার সে করেছে, এবার তোরা থাম দয়া করে। সাদিব জোহান দুজনে অবাক হয়ে চেয়ে আছে। কে টেস্ট করেছে, কখন, কিভাবে? প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মাথায়। দুজনে কারাকারি করে নিতে এলো। আরিফ দুজনকে ধমকে সুরে বলে ওঠে, খবরদার যদি টাচ করেছিস। লোভ সামলানো যায় না, তাই না? আসলেই যায় না ভাই।
এমন চড় দিব লোভ ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করবে। নাফিয়া এখনো চিকেন চিবিয়ে যাচ্ছে, স্বাদ দারুণ বলল। বাহ, আপনি শুধু খাদকই নন, ভালো শেফও বটে। আরিফ বুক ফুলিয়ে বলল, আমি রাঁধতেও জানি, খেতেও জানি, নট এ বিগ ডিল। তাহলে আপনি আমাদের ভাগের চিকেন নাফিকে দিয়েছেন? এটা অন্যায় ভাই। তোর অন্যায়ের গোষ্ঠীর কিলাই, গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আয়। হতাশ সাদিক। আরিফের কাছে তার কোনো মান সম্মান নেই। সে আসার আগে তো খুব বড় ভাই সেজে ঘুরতো, এখন সেটাও পারে না। বড় ভাইকে সঙ্গ দিতে জোহানো ছুটল। দুজনে চলে যেতে আরিফ আরও কিছু চিকেন স্লাইস তুলে নিয়ে আসে, প্লেট নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, বিচ্ছু দুটো আসার আগে খেয়ে নাও, পরে ভাগে পাবে না। নাফিয়া অবাক হওয়ার ভঙ্গিতে বলল, বাহ, শত্রুর প্রতি এত মায়া দেখানো হচ্ছে যে। জটর আসেনি তো আবার? আরিফ প্লেট সরিয়ে ফেললো, বলল, ভালো কাজের দাম নেই দুনিয়াতে। আরে আমি তো মজা করছিলাম। দিন খিদে পেয়েছে আমার। আপনাদের এসব নাটক দেখতে দেখতে আজ রাতে খেলামও না। আরিফ প্লেটটা এগিয়ে দিল। ভালো করে জানা আছে তার এসব ঢং। হুট করে পাশে এসে বসলো। নাফিয়া চমকে ওঠে। দূরত্ব বেশি নয়, খোলা আকাশের নিচে দুজন স্বল্প দূরত্বে বসে আছে। আরিফের চোখ সরাসরি আকাশের দিকে। সেখানে মিটমিট করা তারাদের মধ্যমণি চাঁদ। সে প্রেমিক নয়, তাই চাঁদ নিয়ে কখনো কাব্য রচনা করা হয়নি। প্রেম এই দেহ মন কখনোই ছুঁয়ে দেয়নি এই অবধি। আকাশের দিক থেকে মুখ সরিয়ে নাফিয়ার দিকে তাকালো আরিফ। হুট করে বলে উঠল, মুরগির বাচ্চাদের মতো খাচ্ছ কেন? এভাবে খেলে সারা রাতেও খাওয়া শেষ হবে না। আমি ধীরে ধীরে খাই, আপনার মতো গপাগপ গিলতে জানি না। আরিফ জবাব দিল না, তাকিয়ে রইল। অল্পক্ষণ থেকে বেশি কিছুক্ষণ অবধি। এতটা সময় এক ধ্যানে চেয়ে থেকেও বিরক্ত লাগলো না। যাকে দেখছে সে মনোযোগী তার খাবারে। চুলে বেনি করা সত্ত্বেও সামনের চুলগুলো বিরক্ত করছে তাকে। আরিফের মনে দারুণ ইচ্ছে জাগলো, সরিয়ে দিক, কিন্তু এটা কি উচিত হবে? ইচ্ছেটাকে মাটি চাপা দিল। বাম হাতে খেতে খেতে ক্ষণিকের জন্য অবাক হলেও পরপর মনে পড়ল নাফিয়ার ডান হাতের কথা। ভারী সুরে বলল, বাম হাতে খেতে নেই। নাফিয়ার মুখ চুপসে গেল, হাতটাও থেমে গেল। সে কি জানে না তার ডান হাত অচল? আরিফ সুদায়। বাড়িতে কে খাইয়ে দেয়? নাফিয়া মন খারাপের ভঙ্গিতে বলল, মা আবার কখনো বাবাও দেয়। আরিফ খাবারের প্লেট নিজের হাতে নিল, নাফিয়ার দিকে ঘুরে বসলো, নিজের হাতে তুলে এগিয়ে দিল। নাফিয়া কিছু বলতে যাবে, তার পূর্বেই আরিফ কঠোর গলায় বলে, চুপ, একদম চুপ। ওরা আসার আগে শেষ করো। খাইয়ে দিচ্ছি, বিষয়টা ওরা ভালো চোখে দেখবে না। নাফিয়া মুখ খোলেনি। আরিফ চোখ রাঙিয়ে রাগী গলায় বলে ওঠে, হ্যাঁ করো নাফি। আপনি শুধু ধমকান আমাকে। নাফিয়ার কণ্ঠে খানিক অভিমান। আরিফের কঠোর মুখমণ্ডল শীতল হয়ে আসে। বাক্যটিতে বিশেষ কিছুই ছিল না, কিন্তু কথার ধাঁচ বুকে গিয়ে আঘাত করলো সরাসরি। আরিফ ধীর ব্যাকুল কণ্ঠে বলে ওঠে, সরি। আমি কি কানে বেশি শুনছি নাকি কম? আপনি আর সরি? আরিফ খাইয়ে দিতে দিতে বলল, বেশি কথা বলো। আচ্ছা বলুন তো, আপনার কি হয়েছে? হুট করে আমার উপর মেহেরবান হচ্ছেন কেন? কিছু কি হয়েছে? একটা ছেলে একটা মেয়ে হয়েছে, এবার খাও। ও আচ্ছা, আপনার বাচ্চা কাচ্চাও আছে? জ্বালাচ্ছ কিন্তু। ওই, আমি তো আপনার গায়ে কোনো আগুন দেখছি না। আরিফ কিছুটা চেঁচিয়ে বলল, মনে আগুন লেগেছে, মনে। হ্যাঁ, বলেন কি? এখন কি ফায়ার ব্রিগেড ডাকবো নাকি? বাচাল মেয়ে, চুপ করো। নাফিয়া ঠোঁট টিপে হাসে। এসব ভাদ্রামি করতে করতে খাওয়ার পর্ব শেষ। ঠোঁটের এক কোণে লেগে থাকা খাবার বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দিল আরিফ। এ যাত্রায় নাফিয়া কিছুটা বিব্রত বোধ করলো, চোখ নামিয়ে নিল। কিছুটা সময় নীরবতা পালন করে নিজে থেকেই বলল, আপনার মন গলছে কেন? আরিফ এক দৃষ্টিতে চেয়ে বলল, জানি না। আমার কিন্তু সহানুভূতির প্রয়োজন নেই, মেনে নিয়েছি আমি। সহানুভূতি নয়। নাফিয়া থমকায়। অবুঝ নয় সে, তবে চাইছে তার চিন্তা ভুল প্রমাণিত হোক। হুট করেই নিজের উপর বিরক্ত হলো। কি সব ভুলভাল ভাবছে আরিফ নিজে থেকে শুধায়, জানতে চাইবে না? আহা, জানতে চেয়েও লাভ নেই, সেসব আমার বোধগম্যতার বাইরে। নাফিয়া চোখ তুলে তাকালো, বলল, কি সব? আরিফ চোখ বুঝলো। কিছুক্ষণ রইল সেভাবে, কিছু মিলি সেকেন্ড। এরপর চোখ খুলে বলল, তোমার দুর্বলতা নিয়ে আমার সহানুভূতি কখনোই আসেনি নাফি। তাহলে? তুমি আজকাল আমার স্বপ্নে এসে আমাকে জ্বালাতন করো। সেটা আপনার ভাষ্যমতে বাস্তবেও করি, সেই ছবি হয়তো স্বপ্নেও দেখেন। কিছুটা ভিন্ন ধরনের জ্বালাতন। নাফিয়া উৎসুক গলায় জানতে চায়, কেমন? বাদ দাও। নাফিয়ার সামনে থেকে সরে গেল আরিফ। দূরে গিয়ে দাঁড়ালো, এদিক ওদিক চেয়ে বলল, বলদগুলো কোথায় গেল কে জানে? কোল্ড ড্রিঙ্ক আনতে গিয়েছে নাকি ফ্যাক্টরিতে বানাতে গিয়েছে কে জানে। সেদিনের পর দুটো দিন আরিফের সাথে কোনো দেখা সাক্ষাৎ হয়নি। নাফিয়া সচরাচর ক্যাম্পাসে যায় না, অত্যন্ত প্রয়োজনীয় কোনো ক্লাস, পরীক্ষা অথবা কাজ না থাকলে।
তার জন্য একা চলাফেরা কষ্টসাধ্য। আনমনে বারান্দায় বসে সামনের ব্যালকনির দিকে তাকালো। সেখানে থমথমে নীরবতা বিরাজ করছে। দরজা জানালা সবটাই বন্ধ। প্রতিদিন যার সাথে কথা না হলেও তর্কটুকু হতো, সেই লোক বিগত 2 দিন যাবৎ উধাও, কোনো মেসেজও করেনি। বাইকের বিশ্রী আওয়াজও শোনা যায়নি। নিজের ভাবনার উপর আশ্চর্য বোধ করলো নাফিয়া। তাকে জানানোর কথা ছিল বোধহয়। তার কি একটা মেসেজ করে জিজ্ঞাসা করা উচিত? হ্যাঁ, না, উচিত, অনুচিত, যত সব আজগুবি চিন্তা ভাবনার মাঝে ফোন হাতে নিল। নিজের মতো করেই লিখলো, এলাকা ছেড়ে পালিয়েছেন? কয়েক মিনিট পেরোয় এরপর কয়েক ঘন্টা, কোনো জবাব আসেনি। এবার আশ্চর্যের সীমা বাড়ল নাফিয়ার। অস্থির এদিক ওদিক খেলে ধুলে বেড়ানো লোকটা কিনা গায়েব। বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমেছে। সন্ধ্যা শেষে রাত। ক্লাসে যায় না, কিন্তু মায়ের জন্যে পড়া কামাই দিতে পারে না নাফিয়া। ওই আগেরকার মতোই ধরে বেঁধে পড়তে বসান সন্ধ্যার পরপরই। আজ একাডেমিক বই শেষে গল্পের বই হাতে নিল নাফিয়া। ঘড়ি টিকটিক করে রাত 12টায় এসে থেমেছে। বিকট আওয়াজে ফোন বেজে ওঠে। নাফিয়া আকস্মিক শব্দে ধরফরিয়ে উঠল। বুকে হাত রেখে নিজেকে শান্ত করে ফোন হাতে নেয়। আরিফ কল করেছে। ভ্রুজোড়া কপালে উঠে রিসিভ করে। পালাইনি, পালাবো না। দুর্ভাগ্য আমার। তা মেসেজ করেছো কি আকার ইঙ্গিতে আমি কোথায় আছি সেটা জানতে, নাকি অন্য কোনো বিষয় বিশেষ কারণ আছে? দুটোর মধ্যে একটাও কারণ না। শত্রু ময়দান ছেড়ে পালিয়েছে কিনা সেটা শিওর হতে মেসেজ করেছি। বেয়াদবের পাশাপাশি তুমি মিথ্যুকও বটে। ধরা পড়ে গেল নাকি এখনো আরিফের সামনে সম্মান বাঁচানোর কোনো উপায় আছে? সে যাই হোক, কিছুতেই স্বীকার করবে না নাফিয়া। এই, তুমি কি ইনি হাও আমাকে মিস করছো? মোটেও না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।